গল্প সিক্রেট কিলার। লেখিকা ইরাবতী ছন্দন্ম। গল্পের প্রথম থেকে শেষ অংশ। আসসালামু আলাইকুম। সালাম দেওয়াতে বাড়ির সবাই তার দিকে তাকালো। চৌধুরী বাড়ির বড় গিন্নি রাজিয়া তার দিকে এগিয়ে আসলো। সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, তোমরা কারা? রাজিয়া: জি, আমি ইরা, আর ওরা আমার সহকর্মী। আমরা বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে এসেছি। ইরা: ও আচ্ছা, ভেতরে এসো তোমরা। রাজিয়া: আমাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, তাই তোমাদের কোম্পানিকে জানিয়েছি। কাজ কিন্তু ভালো হওয়া চাই। বাসার পরিবেশ পাল্টে দিতে হবে। জাঁকজমক ব্যবস্থা করতে হবে। পারবে তো? আরমান চৌধুরী বাড়ির বড় কর্তা: ইনশাআল্লাহ, আমরা পুরোপুরি চেষ্টা করব সবকিছু কাজ ঠিকঠাক ভাবে করার। ইরা: মা, আমার ঘরে নীল রঙের একটি ফাইল ছিল, দেখেছ? রাজ চৌধুরী বাড়ির বড় ছেলে। রাজের কণ্ঠ শুনে সবাই তার দিকে তাকালো। হ্যাঁ, কাবার্ডে দেখ, পেয়ে যাবি। রাজিয়া: কতবার বলেছি ওগুলো জিনিসে হাত দিবা না। রাজ: রাজ, ঠিকভাবে কথা বলো মার সাথে। আরমান: আমি ঠিকভাবেই কথা বলছি। রাজ: আপনি একদম ঠিকভাবে কথা বলেন নাই। মাকে কেউ এভাবে বলে, এগুলো জিনিসব হাত দিবানা দিবানা। ইরা: ইরা শেষের কথাটা রাজ যেভাবে বলেছে ঠিক ওইভাবেই বলল। রাজের ভীষণ রাগ হচ্ছে, বাহিরের কে নাকি একটা মেয়ে তার সাথে উঁচু গলায় কথা বলছে। রাজ ধমক দিয়ে বলল, এই মেয়েকে তুমি? হ্যাঁ, আমার সাথে এভাবে কথা বলার সাহস কই থেকে পাও? রাজের ধমকে ইরা চুপ করে রইল। ইভেন্ট ম্যানেজমেন্ট এর লোক ওরা, কোহেলিকা চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। বাহিরের লোক হয়ে পরিবারের কথার মধ্যে কথা বলছো কেন? রাজ: সরি স্যার, ওর ভুল হয়ে গেছে, আপনি প্লিজ রেগে যাবেন না। আসলে ম্যাম আপনাকে চেনে না তো তাই। আর এই দেশে নতুন। রোহান: সেটা ওকে ভালো করে বুঝিয়ে দাও। রাজ: ইরা চুপ করে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। রাজ একবার ইরার দিকে তাকিয়ে ঘরে চলে গেল। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাজকে বাসার সবার ভয় পাই। তন্ময়: এদের সবাইকে সবকিছু বুঝিয়ে দাও, কোথায় কি করতে হবে। আরমান: ওকে বড় বাবা। তন্ময় বাড়ির ছোট ছেলে। রাজের 2 বছর ছোট। ইনি কুহেলিকার বড় ভাই। তন্ময় ইরাদের সবকিছু বুঝিয়ে দিল। তারা কালকে থেকে কাজ শুরু করবে বলে বেরিয়ে গেল। ম্যাম, আপনি আজকে জোর বাঁচা বেঁচে গেছেন। রোহান: মানে? ইরা: উনি আশমিন রাজ চৌধুরী। রোহান: তো? ইরা: বাংলাদেশের একজন বড় মাফিয়া। সবাই তাকে সাইকো মাফিয়া বলেই চেনে। রোহান: কি? ইরা: ইরা জোরে চিৎকার দিয়ে বলল। আবার বলল, আমরা একজন মাফিয়ার বাড়িতে কাজ করব। ইরার সাথে থাকা সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ইরা অফিসের কাজ শেষ করে বাসায় ফিরল। তার চাচাতো ভাই তুষার তার জন্য অপেক্ষা করছে। তুষারকে দেখে ইরা অনেক খুশি হল, কারণ আমেরিকা থেকে বাসায় ফিরেছে। ইরা তুষারকে জড়িয়ে ধরে বলল, তুষার, কেমন আছিস? আমি ভালো আছি। তুই কেমন আছিস? তুষার: আমিও ভালো আছি। ইরা: তোর কাজ কেমন চলছে? তুষার: ভালো। আজকে চৌধুরী বাড়ি থেকে কাজ পেয়েছি। ইরা: ভালো করে কাজ কর তুষার। ইরা: ফ্রেশ হয়ে আই যা, খিদে পেয়েছে খুব। তুষার: ইরা হ্যাঁ বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসলো ইরা। 2 ভাই বোন খাবার প্লেট নিয়ে সোফায় বসে টিভি চালু করল। টিভি চালু করতেই নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আবারও দুজনকে হত্যা করা হয়েছে ঢাকা সাভারে। আবার হত্যা করা হয়েছে মানে? তুষার: মনে 1 মাস আগেও দুজনকে এইভাবে হত্যা করা হয়েছিল। ইরা: তুষার ও বলে আবার খাওয়াতে মনোযোগ দিল। রাজ চিন্তায় আছে, কারণ আবার 2টো মার্ডার। থানা থেকে কল আসছে। একদম বিরক্ত হয়ে যাচ্ছে রাজ। রাজ বেকনিতে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে আর বলছে, কে বা কারা খুন করল লোকগুলিকে। রাজের গাঙের লোকদেরও পাঠিয়েছিল। কোনো রকম ক্লু পায়নি। খুনি একদম নিখুঁতভাবে লোকগুলোদের খুন করেছে। লোকগুলো ভালো না, সবগুলি আসামি। তা ওকে খুন করলো, তাকে খুঁজে পেতেই হবে। সকালে ইরা আর তুষার খাবার খাচ্ছে। কিরে, চাকরি টাকরি কিছু করবি না? ইরা: কালকে থেকে অফিস শুরু। তুষার: ইরা খাওয়া বন্ধ করে জিজ্ঞেস করল, কখন অ্যাপ্লাই করলি? এসেছিসই তো কালকে। তুষার একটু ভাব নিয়ে বলল, আমেরিকা থেকে সব ব্যবস্থা করে এসেছি।
এই না হলে আমার ভাই। ইরা। রাজ ঘুম থেকে উঠল 9টার পর। বোনের বিয়ে না হওয়া পর্যন্ত রাজ অফিসে যাবে না, অফিসের সব কাজ বাড়িতে থেকেই করবে। রাজের আশঙ্কা আছে যে বিয়েতে কিছু একটা হতে পারে, তাই সে রিস্ক নেবে না। রাজ খাবার খাওয়া শেষ করে সোফায় ল্যাপটপ নিয়ে বসল কাজ করতে। ইরা অফিসে যাওয়ার জন্য বের হলো। অফিস থেকে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সবাই, আজ থেকে তাদের কাজ শুরু। ইরারা গাড়িতে বসে সবাই আড্ডা দিচ্ছিল, তখন একজন কর্মী সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখ একটা মেয়েকে কয়টি ছেলে বিরক্ত করছে মনে হচ্ছে। কর্মীটির কথা শুনে সবাই সেই দিকে তাকালো। ইরা গাড়ি থামাতে বলল। গাড়িটি থামতেই ইরা ও তার সহকর্মী বন্ধুরা সবাই গাড়ি থেকে নেমে সেগুলো ছেলেদের কাছে গেল। কেন বিরক্ত করছো এই মেয়েটাকে? ইরার কথা শুনে ছেলেগুলো তাদের দিকে তাকালো। সেখানে মোট 4 জন ছেলে ছিল যারা মেয়েটিকে বিরক্ত করছিল। তাদের মধ্যে একটা ছেলে বলল, তোমাদের সমস্যা কি? মেয়েটাকে যেতে দাও, না হলে কিন্তু আমরা পুলিশে ফোন দেব। রোহানের কথা শেষ হতেই পুলিশ এসে হাজির। আমাদের কল দেওয়া হয়েছে এখান থেকে পুলিশ। হ্যাঁ আমি কল করেছিলাম। ইরা। বলুন কি সমস্যা? পুলিশ। এই ছেলেগুলো মেয়েটিকে বিরক্ত করছিল। ইরা। পুলিশ ছেলেগুলোকে ধরে গাড়িতে তুলে নিয়ে গেল। আর মেয়েটিকে একটা রিকশায় তুলে দিয়ে তারা ও গন্তব্যস্থানে চলে গেল। ইরারা চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই ইরার ফোন বেজে উঠল। ইরা ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। রোহান ইরাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? কে কল করেছিল? ছেলেগুলোকে পুলিশ ছেড়ে দিয়েছে। তারা নাকি কোন এমপির ছেলে। ইরা। রাহান ও বলে সামনে হাঁটা ধরল। ইরা আরমান চৌধুরীর কাছে গিয়ে একটা নোটবুক বের করল আর বলল, আঙ্কেল দেখেন এইভাবে ডেকোরেশন করব। বাহ বেশ সুন্দর তো আরমান। এইটা একদম আনকমন, শুধু আপনাদের বাড়ির জন্য। ইরা। তাহলে কাজে লেগে পড়ো আরমান। ইরা হুম বলে সবাইকে সবকিছু বুঝিয়ে দিতে লাগল। ইরা দেখল রাজ নিচে নামছে। রাজকে ইরা ডাক দিল, মিস্টার চৌধুরী। রাজ ইরার ডাক শুনে দাঁড়িয়ে গেল এবং ইরার দিকে তাকালো। কিছু বলবে? রাজ। এটা দেখুন। ইরা। কি এইটা? রাজ। আরে ডেকোরেশন কিভাবে করব সেটা। ইরা। রাজ দেখতে লাগলো। আর ইরা বলছে, প্রথমটা সঙ্গীতের, দ্বিতীয়টা হলুদ আর মেহেদি, আর শেষটা বিয়ের। হুম ভালো বলে চলে গেল রাজ। আর ইরা বিড়বিড় করে বলছে, এই লোককে কি আল্লাহ পাথর দিয়ে বানিয়েছে নাকি? সারাদিনের ক্লান্তি পর রাতের খাবার খেয়ে ইরা নিজের ঘরে এসে শুয়ে পড়েছে ঘুমানোর উদ্দেশ্যে। রাজ রাতের খাবার খেয়ে ঘরে বসে অফিসের কাজ করছে, তখন তার মা ঘরে প্রবেশ করল। রাজ তার মাকে দেখে জিজ্ঞেস করল, এত রাতে আমার ঘরে কি মনে করে? একটা কথা ছিল তোর সাথে। রাজিয়া। কি কথা বল শুনছি। রাজ। ইরা মেয়েটাকে তোর কেমন লাগে বাবা? রাজিয়া। রাজের মা একটু আমতা আমতা করেই জিজ্ঞেস করল কথাটি। রাজ কথাটি শুনে তার মায়ের দিকে তাকালো আর বলল, ভীষণ কথা বলে আর অশান্ত মেয়ে। মেয়েটাকে আমার খুব ভালো লাগে বাবা। তুই একটু ভেবে দেখিস। রাজিয়া। আচ্ছা। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। রাজ। রাজিয়া কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। আর রাজ একটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় দাঁড়ালো আর মনে মনে বলছে, ভেবেছি মা তোমার ইচ্ছে পূরণ হবে। শুধু সময়ের অপেক্ষা। সিগারেট শেষ করে ঘরে এসে শুয়ে পড়ল। রাত 2টো, চারিদিকে পিনপতন নীরবতা। একটা জঙ্গলের মধ্যে গুদামঘরে 4 জন ছেলেকে বেঁধে রেখেছে। তাদের আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না। 2টো গার্ড দাঁড়িয়ে আছে হাতে রিভলভার নিয়ে। তাদের পেছনে থেকে একজন বের হলো এবং ছেলেগুলোর সামনে বসল। ছেলেগুলো তাকে জিজ্ঞেস করল, কে আপনি? আমাদের কেন এখানে নিয়ে এসেছেন? লোকটি জোরে হাসতে লাগলো, তখন ছেলেগুলো বুঝতে পারল এটা মেয়ে। ছেলেগুলো মেয়েটির চেহারা দেখতে পেল না। কারণ মেয়েটি হুডি পরিহিত, মুখে মাস্ক এবং হাতে গ্লোভস পরে আছে। সাথে 2 গার্ডসও। মেয়েটি ছেলেগুলোর কাছে গিয়ে স্লো ভয়েসে বলল, সিক্রেট কিলার। নামটা শুনে ছেলেগুলোর আত্মা শুকিয়ে গেল। কারণ এই 2 মাসে যেই 4টি মানুষ খুন হয়েছে তাদের সবার হাতে এই নামটি লেখা ছিল। ছেলেগুলো কান্না করতে করতে বলতে লাগলো, আমাদের ছেড়ে দেন প্লিজ। মেয়েটি আবার জোরে হাসতে লাগলো আর বলল, ছেড়ে দেব। ছেড়ে তো দিয়েছে তাই না? তোরা একটা মেয়েকে বিরক্ত করলি,
তা দেখে কয়েকজন মানুষ সাহায্য করতে গেল, তাদের মধ্যে একটা মেয়ের সাথেও খারাপ ব্যবহার করলি। পুলিশকে ধরাই দিল, ক্ষমতার দেখিয়ে তাদের কাছ থেকেও ছাড় পেলি। কিন্তু আমি তো ছেড়ে দেব না, বলে আবার হাসতে লাগলো। ছেলেগুলো ভয় বাঁধা অবস্থায় জড়সড় হয়ে বসে আছে। মেয়েটি তার দুজন গার্ডকে কিছু একটা নিয়ে আসতে বলল। গার্ড দুটো বড় বড় দুটো বালতি নিয়ে আসলো। মেয়েটি ছেলেগুলোর কাছে গিয়ে বলল, তোদেরকে শুদ্ধ করতে হবে। হ্যাপি জার্নি বইস, বলে উঠে বসল এবং গার্ডদের তাদের কাজ করতে বলল। আর সে বেরিয়ে আসলো ঘরটি থেকে। গার্ড দুটো বালতির তরল পানীয় ছেলেগুলোর গায়ে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে ছেলেগুলোর মাথা থেকে পা পর্যন্ত ঝলসে গেল। তরল পানীয়টা অ্যাসিড ছিল। ছেলেগুলো কিছুক্ষণ তর্পে নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গার্ড দুটো বাহিরে এলো। মেয়েটি তাদের বলল, লাশগুলোর ঠিকানা করে দিও। একটাও কাকপঙ্খিও যেন জানতে না পারে। মনে থাকবে। গার্ড দুটো উত্তর দিল, ওকে ম্যাম। গার্ড দুটো কাজ করতে লাগলো আর মেয়েটি তার গাড়ি নিয়ে চলে গেল। সকাল 7টা বাজে নুরাত খাবার খেয়ে তার কাজে বের হলো এবং তুষারের আজ থেকে কাজ শুরু। রাজ এখনো ঘুম থেকে উঠে নাই, রাত জেগে কাজ করার ফলে তার উপর 2 মাসে 4টি খুন। সে একজন আন্ডারগ্রাউন্ড এর মাফিয়া হয়েও খুনিকে ধরতে পারছে না। আবার পুলিশও আছে, একজন মাফিয়াকে আরেকজন মাফিয়ার খুঁজের জন্য দায়িত্ব দিয়েছে। রাতের ঘুম উড়ে যাচ্ছে রাজের। চৌধুরী বাড়িতে আজ ইরাদের কাজের দ্বিতীয় দিন। তারা সকলে অনেক মনোযোগ দিয়ে ও নিখুঁতভাবে ডেকোরেশনের কাজ করছে। দুপুর 12টার সময় সকল নিউজ মিডিয়াতে ঢাকা শহরের এমপির ছেলের নিখোঁজ হবার খবর দেখাচ্ছে। এটা ব্রেকিং নিউজে আছে। রাজ ও তন্ময় 2 ভাই একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় খবরটা দেখল ও 2 ভাই সোফায় গিয়ে বসল। তন্ময় রাজের কানের কাছে গিয়ে ধীরে করে বলল, ভাই কোনো খবর পেলে খুনির? না, ছোট করে উত্তর দিল রাজ। ইরা রোহানকে বলল, আরে কালকে এই ছেলেগুলোকে তো পুলিশে ধরিয়ে দিলাম আমরা, আর আজকে নিখোঁজ। সেটাই তো দেখছি রোহান। রাজ ইরার দিকে একবার তাকিয়ে নিজের ঘরে চলে গেল। দুপুরের খাবার খেয়ে ইরারা আবার নিজেদের কাজে লেগে পড়ল। রাজ খাবার খেয়ে ঘরে যাচ্ছিল, তখন ইরা রাজকে দেখতে পেয়ে ডাক দিল, মিস্টার চৌধুরী। রাজ ইরার ডাক শুনে ঘরের দরজার সামনে দাঁড়ালো। ইরা দৌড়ে রাজের কাছে এলো। রাজ ইরাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? সবার ঘর ফুল দিয়ে সাজানো হচ্ছে, আপনার ঘরও সাজায়? আপনি তো আবার অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে দেন না। ইরা, আমার ঘরে যেন এক পাও না দেওয়া হয়। রাজ বলে ঘরে প্রবেশ করে ইরার মুখের উপর গেটটা ঠাস করে লাগিয়ে দিল। ইরা রাগে ফুঁসছে আর বিড়বিড় করছে, আপনার ঘর তো আমি সাজাবই, তা যেই ভাবেই হোক। রাজ এখনো ঘর থেকে বের হয়নি। ইরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে রাজের ঘর থেকে বের হওয়ার জন্য। কারণ রাজ তার ঘর থেকে বের হলে ইরা ওর ঘর সাজাবে। শেষ পর্যন্ত প্রায় 2 ঘন্টা পর রাজ ফোনে কথা বলতে বলতে নিচে নামলো আর বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে গেল। সেটা দেখে ইরা তো মহা খুশি, সে এখন যাবে ঘর সাজানোর জন্য। ইরা একটি তাজা ফুলের ডালা নিয়ে রাজের ঘরের সামনে গেল আর ঘরের দরজায় ধাক্কা দিল। ঘরের দরজায় ধাক্কা দিতেও ইরার মুখ পানসে হয়ে গেল, কারণ দরজা লক। রাজ দরজা লক করে রেখে গেছে। ইরা এখন অন্য পদ্ধতি ব্যবহার করতে চলেছে। ইরা বাড়ির সুইমিং পুল সাইটে গেল রাজের বেলকনির সামনে। ইরার মুখে হাসি ফুটল, দেখল রাজের বেলকনির বারান্দার দরজা খোলা। ইরা এক সহকর্মীকে মই নিয়ে বসতে বলল। পরবর্তীতে সেই মই ব্যবহার করে সে রাজের ঘরের বেকনিতে উঠল। ঘরের মধ্যে প্রবেশ করতেই ইরা মুগ্ধ হয়ে গেল। কারণ রাজের ঘর একদম অগোছালো না, একদম পরিষ্কার। ইরা এবার নিজের কাজে লেগে পড়ল আর বলতে লাগলো, দেখেছেন তো মিস্টার চৌধুরী, আপনার ঘর শেষ পর্যন্ত আমি সাজিয়ে দিচ্ছি। আর আপনার বাসর ঘরও আমিই সাজাবো। বলে একটা ডেভিল মার্কা হাসি দিল। বেচারি ইরা জানেও না যে তার এই সব কাজ ও কথা একজন খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। রাজ আজ একটু কাজে বের হয়েছে। রাজ ট্যাবে ইরার এইগুলা কাজকর্ম দেখছে, বর হাসছে। রাজ গাড়ির সিটে হেলান দিয়ে মনে মনে বলল, তোমার এই ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হবে মিস ইশরাত সুলতানা ইরা, আমার ইরাবতী। বলে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাজের। ইরা রাজের ঘরটা সুন্দর করে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে।
সে তার কাজে খুব খুশি। ইরা ঘর সাজানোর শেষে আবার বেলকনি দিয়ে নিচে নেমে গেল। বাকি কর্মীরা এসে ইরাকে জিজ্ঞেস করল, ঘর সাজাতে পেরেছেন? ইরা কোনো উত্তর না দিয়ে ফোন বের করে সবাইকে রাজের ঘর সাজানোর কিছু ছবি দেখালো। সবাই ইরাকে বাহবা দিয়ে আবার নিজেদের কাজে মনোযোগী হলো। সন্ধ্যা 6টা বাজে। ইরা সুইমিং পুলের পাশে একটা চেয়ারে বসে কফি খাচ্ছে। তখন একটা ছেলে ইরার কাছে এলো। হাই, আমি জয়। জয়। ইরা জয়ের দিকে তাকিয়ে বলল, হ্যালো, আমি ইরা। আবার কফি খাওয়াতে মনোযোগ দিল। জয় আর কিছু জিজ্ঞেস করবে তার আগেই ইরা বলল, আমি এই বাড়ির কেউ নই। আমি ডেকোরেশন এর কাজে এসেছি। অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর কিছু শুনবেন? জয় না বলে ইরার পাশেই বসে রইল। রাত 12টা বাজে। ইরা বউ সাজে নিজের সজ্জিত কারাঘরে বসে আছে। সে বারবার কিছু ঘন্টা আগের কথা ভাবছে আর কান্না করছে। কিছু ঘন্টা আগে ইরা নিজের কাজে ব্যস্ত। আজকে সঙ্গীত হবে, স্টেজ পর্যবেক্ষণ করছে। 7টার সময় থেকে নাচগান শুরু হয়ে গেছে। সবাই অনেক আনন্দ করছে। 8টার দিকে রাজবাড়িতে কল করে বলল আজ সে বিয়ে করবে, তাই বউকে সাজানো হোক। সবাইকে একসাথে ডেকে ফোনালাপ করল রাজ। সবাই রাজের কথা শুনে হতবাক হয়ে গেছে। রাজের চাচা আব্বাস চৌধুরী জিজ্ঞেস করল, মেয়েটাকে? রাজের উত্তর শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। কারণ রাজ তার চাচার প্রশ্নের জবাবে বলল, ইরা। রাজের চাচি মেহেরুন বলল, বাহ, মেয়েটাকে আমার খুব ভালো লাগে। বলে সে সবার দিকে তাকালো। সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেহেরুন চুপ হয়ে গেল। রাজ আবার বলা শুরু করল, তাকে সাজিয়ে দাও তোমরা। আমি ওকে বিয়ে করব। আর আমি না যাওয়া পর্যন্ত যেন সে জানতে না পারে তার বিয়ে কার সাথে। আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি, এতক্ষণে ইরাকে সাজানোর সবকিছু বাড়িতে পৌঁছে গেছে দেখো। বলে কল কেটে দিল। সবাই সঙ্গীতের অনুষ্ঠান বন্ধ রেখে ইরাকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। ইরা ভেবে পাচ্ছে না কি হচ্ছে। তুষার ইরার বিয়ের খবর পেয়ে চৌধুরী বাড়িতে এসেছে। তুষারকে দেখে মেহেরুন জিজ্ঞেস করল, তুমি কে? আমি ইরার ভাই, তুষার। মেহেরুন তা শুনে তুষারকে সবার সাথে পরিচয় করিয়ে দিল, তারপর তাকে নিয়ে ইরার কাছে গেল। তুষার ইরার রুমে প্রবেশ করতে সেখান থেকে সবাই বাহিরে চলে গেল। আর বাহিরে যাবার আগে রাজের মা রাজিয়া তুষারকে বলল, ইরার সাথে কথা বলে নিচে এসো কেমন? তুষার উত্তরে আচ্ছা আন্টি বলল। ইরা তুষারের কাছে এসে বলছে, ভাই আমাকে এভাবে বউ সাজাচ্ছে কেন ওরা? আর তুই এখানে কি করছিস? আরে ইরা শান্ত হো। আজকে তোর বিয়ে, তাই আমি এসেছি। তুষার। তুষারের কথা শুনে ইরা 200 ভোল্টের শক খেল। ইরা ভাবছে আমার বিয়ে আর আমিই জানি না। ইরা তুষারকে জিজ্ঞেস করল, কি বলছিস এসব, কার সাথে আমার বিয়ে? ইরা এটা বলতে কান্না করে দিয়েছে। পাত্র আসলে এমনিতেই দেখতে পাবি। তুষার। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আর সবাইকে ঘরে যেতে বলল ইরাকে সাজানোর জন্য। ইরাকে সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসা হলো। ইরা ড্রয়িং রুমে আসতেই অবাক হয়ে গেল, কারণ তার অফিসে বস ও ম্যানেজার আসছে। ইরা তার বসের কাছে গিয়ে জিজ্ঞেস করল, স্যার আমার কার সাথে বিয়ে হচ্ছে? আমার সাথে ইরাবতী। ইরা চেনা কণ্ঠ শুনে পেছনে তাকালো। সামনে রাজ নামক গুন্ডাকে মাফিয়াকে দেখে ইরা যেন 2000 ভল্টের শক খেল। ইরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সে বুঝতে পারছে না কি বলবে। ইরা ভাবছে, ইনার সাথে বিয়ে হবে সবাই জানে, শুধু আমিই জানি না। ইরার অবস্থা দেখে রাজ কিঞ্চিত হেসে সোফায় গিয়ে বসল। রাজের মা ইরাকে নিয়ে রাজের পাশে বসালো। ইরা এখনো চুপ করে আছে। রাজ ইরার কানের কাছে গিয়ে ধীরে করে বলল, বিয়েতে যদি অমত দেখি তাহলে তোমার ভাই এ পৃথিবীতে আর থাকবে না। রাজের কথা শোনা মাত্র ইরার কলিজাটা শুকিয়ে গেল। রাজ কাজীকে বলল বিয়ে পড়ানো শুরু করার কথা। তাদের বিয়ে সুসম্পূর্ণ হলো, কোনো বাধা ছাড়া। বর্তমান। দরজার শব্দ পেয়ে ইরা মাথা তুলে তাকালো। রাজ ঘরে প্রবেশ করল, বেশ খুশি মনে হচ্ছে। আর এইদিকে ইরা কান্না করছে। হয়েছে, কান্না থামাও। বললাম তো নিচে, তোমার ভাই এখন থেকে এই বাড়িতেই থাকবে। রাজ, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? ইরা। রাজ ইরার মুখের কাছে মুখ নিয়ে এসে বলল, সেটা না হয় আদর করতে করতে বলি। ইরা রাজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি একটা খারাপ লোক।
রাজ ইরার হাত ধরে নিজের কাছে নিয়ে এসে অনুভূতি মিশ্রিত কণ্ঠে বলল, বউয়ের কাছে খারাপ হতে রাজি ইরাবতী। রাজ ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। ইরা বেডে পিছিয়ে যেতে যেতে বলল, দেখুন মি চৌধুরী, একদম কিছু করার চেষ্টা করবেন না বলে দিচ্ছি। রাজ এগোতে এগোতে বলল, কি করবে শুনি। ইরা চট করে উত্তর দিল, খুন করে ফেলব কিন্তু। রাজ ইরাকে টান দিয়ে শুইয়ে দিয়ে তার উপর উঠে বসল আর বলল, তাছাড়া তুমি পারোটা কি? ইরা আতঙ্কিত গলায় বলল, প্লিজ ছেড়ে দেন। রাজ ইরার কথায় পাত্তা না দিয়ে নিজের পরনের শেরওয়ানি খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল, সাথে ইরার ওড়নাও। ইরা কিছু বলবে তার আগেই রাজ ঠোঁট জোড়া দখল করে নিল। ইরার মনে হচ্ছে তার পুরো শরীর অবশ হয়ে গেছে। ইরা নিজের চোখ দুটো খিচে বন্ধ করে নিল। রাজ ঠোঁট জোড়া ছেড়ে গলায় চুমু খেতে লাগল। ইরা পুরো শিউরে উঠল। সে কিছু বলতে পারছে না, কিছু করতেও পারছে না। সে তার স্বামীর ভালোবাসার অত্যাচার সহ্য করতে লাগল। ইরাও তার স্বামীর অত্যাচারে সায় জানালো। যত রাত গভীর হলো তাদের ভালোবাসা আরও প্রখর হলো। আর এভাবেই দুটো মানবমানবীর স্বামী স্ত্রীর মিলনকেই সাক্ষী রইল প্রকৃতি, চাঁদ। সকাল 7টা পর ইরা ঘুম থেকে উঠল। সে নিজের দিকে তাকিয়েই লজ্জায় লাল হয়ে গেল। গতকাল রাতের কথা মনে হতেই ইরা লাজুক হেসে বেড থেকে নামল। ইরা আয়নার সামনে দাঁড়ালো, দেখল তার পরনে রাজের একটি টি শার্ট, যেটা ভোর রাতে রাজ ইরাকে পরিয়ে দিয়েছিল। আরও দেখল তার ঠোঁট একটু ফুলে আছে আর গলার ছোট ছোট লাল কালচে দাগ ফুটে উঠেছে। ইরার লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। আবার ভাবল, আমি কিনা গতকাল বিয়েতে রাজি হইনি, আবার এখন আমি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছি। ছি, এগুলো হাজি বাজি কথা ভেবে রাজের কাবার্ড খুলল। দেখল রাজের কাপড়ের পাশে তারও কাপড়, আবার অনেকগুলো শাড়ি। ইরা একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যাওয়ার আগে রাজকে বজ্জাত বলতে ভুলেনি ইরা। ইরা ড্রয়িং রুমে আসলো, দেখল তার শ্বশুর আর চাচা শ্বশুর সোফায় বসে চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে। তার শাশুড়ি ও চাচি শাশুড়ি রান্নাঘরে কাজ করছে। ইরা তাদের সালাম দিল। ওরা সালামের উত্তর দিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আজ হলুদ আর মেহেদি অনুষ্ঠান। ইরাদের কোম্পানি থেকে লোক চলে আসছে। ইরা তাদের সাথে কথা বলছে। সকাল 10টা বাজে। রাজিয়া ইরাকে ডেকে বলল রাজকে কফিটা দিয়ে আসতে। ইরা কফি নিয়ে ঘরে গেল, দেখল রাজ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দে ইরা বুঝল রাজ ওয়াশরুমে আছে। তাই কফিটি টেবিলে রেখে রাজকে জোরে করে বলল, আপনার কফি রাখলাম। বলে ইরা আবার ড্রয়িং রুমে চলে এলো। ইরা নিজের কাজ করছে, সিঁড়ির দিকে চোখ যেতে দেখল তার ভাই, ননদ আর দেবর নিচে আসছে। ইরা তাদের দেখে বলল, তাড়াতাড়ি নাস্তা করে নাও, অনেক বেলা হয়ে গেছে। তুই খেয়েছিস? তুষার, না, একটু পর খাবো। ইরা, ভাইয়া মনে হয় এখনো খাই নাই, ভাবি কিভাবে খাবে বল। যত হোক স্বামী। কুহেলিকা, বলে সবাই হাসতে লাগলো। ইরা আর কিছু না বলে ডাইনিং টেবিলের কাছে গেল। মা, আমার বউকে এত কাজ করিয়া নিচ্ছ কেন? রাজ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে কথাটি বলল। উপস্থিত সবাই রাজের কথা শুনে তাজ্জব বনে গেল। ইরা রাজের সামনে গিয়ে বলল, শুনেন, কেউ আমাকে কোনো কাজ করতে বলে নাই, আমি নিজেই করছি। অযথা চেঁচাবেন না। আচ্ছা, বুঝলাম। রাজ, বলে খাবার খেতে বসে পড়ল। রাজ সোফায় বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। কিন্তু ইরার খবর নেই। সে তার ডেকোরেশনের কাজে বাগানে আছে। ওখানে আবার নতুন করে হলুদের জন্য স্টেজ সাজানো হবে। রাজ বসা থেকে উঠল ইরার কাছে যাওয়ার জন্য। তখনই তার বন্ধুরা হাজির। রাজ তো তার বন্ধুদের দেখে মহা খুশি। সকলে এসে রাজকে জড়িয়ে ধরল। রাজের একটা বন্ধু বলল, কিরে শালা, বিয়ে করলি, একবার বললিও না? আরে হুট করে হয়ে গেল, কি আর জানাবো, বলবো। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোরা জানলি কোথা থেকে? রাজের বন্ধু একটু ভাব নিয়েই বলল, আমাদের লোক আছে। বই দাও। ওই ভাবি কোথায়? ইরা ড্রয়িং রুমে এসে রাজ ও তার বন্ধুদের দিকে তাকিয়ে আছে। রাজ ইরার দিকে চোখ পড়তেই ইরাকে ডাকলো আর বলল, পরিচয় হও আমার বন্ধুদের সাথে। এর নাম আরাব আর ও এর বউ অহনা, এটা অভি, আর এটা সাদান ও ওর বোন জুলির। রাজ তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আর এ হলো ইরা, আমার বউ ও তোদের ভাবি। সকলে ইরাকে হাই দিল, ইরাও তাই।
তারপর সবাই গল্প শুরু করে দিল। ইরা, অহনা, জুলির আর কুহেলিকা একদিকে গল্প করছে আর অন্যদিকে ছেলেরা সবাই সাথে জয়ও যোগ হলো। তুষারের সাথে জয়ের ভালো বন্ধুত্ব হয়েছে। বয়সে ছোট বড় হলেও বোঝা যাচ্ছে না। জয় তন্ময়ের বন্ধু। আর একটা বন্ধু আছে ফারিদ, যার সাথে কুহেলিকার বিয়ে। দুপুর থেকে মেয়েরা মেহেদি লাগাতে ব্যস্ত, আবার রাতে হলুদের অনুষ্ঠান। মেয়েরা সবাই বাগানে স্টেজের সামনে পাশে বসে মেহেদি দিচ্ছে। ইরাকে রাজ জোর করে মেহেদি লাগাতে বসিয়ে দিয়েছে, রাজও পাশে বসে আছে। এমন সময় গুলি করার শব্দ শোনা গেল। ইরা স্টেজের পাশে বসে আছে, একটা গুলি ইরার কানের অনেকটাই কাছ দিয়ে স্টেজে গিয়ে লাগে। তখন রাজের গার্ডসরা পাল্টা গুলি ছুড়তে লাগলো আর তাদের পাকড়াও করার জন্য লোক পাঠাই। রাজ ইরাকে এবং বাকি সবাইকে নিয়ে বাসার ভেতরে আসে। সবাই ভীষণ আতঙ্কে আছে। একটু হলেই তাদের প্রাণ হারাতে হতো। রাজের বাবা ও চাচা তাকে জিজ্ঞেস করল, তারা কি খোঁজ পেয়েছ কিছু? না, এখনো জানা যায় নাই। মনে হয় কোনো শত্রু দলের লোক। আমার লোক পাঠাইছি, ধরে নেবে তাদের। রাজ। সবাই চুপ করে বসে আছে। রাজ ইরাকে নিয়ে খুব চিন্তিত, একটু হলেই ইরার মাথায় গুলিটা লাগত। ইরার কথা মনে হতেই রাজ তার কাছে চলে গেল। ইরা বেডে চুপ করে বসে আছে। রাজকে ঘরে প্রবেশ করতে দেখে দৌড়ে গিয়ে রাজকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। রাজ ইরাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করছে। রাজ ইরাকে বেডে বসিয়ে দিল ও আবার তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, যে এই কাজটা করেছে তাকে আমি ছাড়ব না। একদম পুঁতে রেখে দেব জীবন্ত মাটিতে। ইরার কান্না থামতেই রাজ ইরাকে ফ্রেশ করিয়ে নিয়ে এসে বেডে শুইয়ে দিল আর ঘুমাতে বলল। একে একে বাসায় সবাই ইরাকে দেখে গেল। এত ঝামেলার পর হলুদের অনুষ্ঠান হলো কোনো মতে। সবাই যে যার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সবাই আজ খুব চিন্তিত ছিল আর ক্লান্তও। রাত 1টা কি 2টো বাজে। একটি অল্প আলোকিত ঘরে একজন লোককে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। লোকটি ভয় কাঁপছে কারণ তার সামনে দাঁড়িয়ে আছে রাজ ও তার অ্যাসিস্ট্যান্ট সোহান। হাতে তাদের একটা পিস্তল। রাজ লোকটির কাছে গিয়ে একদম শান্ত গলায় জিজ্ঞেস করল, কে তোকে পাঠিয়েছিল মারার জন্য বল। সার, আমারে কিছু কইরেন না দয়া কইরা। লোকটি। এবার রাজ চিৎকার দিয়ে বলল, কে পাঠিয়েছে বল। লোকটি কান্না করতে করতে বলল, সার, আমারে পাঠাইছে মেহতাব সার। কেন পাঠিয়েছিল? রাজ। একজনরে মারার জন্যে। লোকটি। কাকে মারার জন্য? রাজ। লোকটা তুতলিয়ে বলল, সিক্রেট কিলার রে। রাজ কথাটি শুনে অবাক হয়ে গেল। রাজ ভাবছে, তার বাড়িতে কেন ওই খুনিকে মারার জন্য লোক পাঠাবে। রাজ লোকটিকে জিজ্ঞেস করল, তাকে তুই চিনিস? ছেলে না মেয়ে? মাইয়া একটা হো, দেখছি একখান ছবি। লোকটি। লোকটি আবার বলল, আপনার পাশে। কথাটি শেষ করতে পারল না লোকটি। তার আগেই লোকটির কপালে একটি গুলি এসে লাগল। আর লোকটি সঙ্গে সঙ্গে মারা গেল। রাজ তার লোকদের পাঠিয়ে দিলকে লোকটিকে মেরেছে তাকে ধরার জন্য। রাজ তার লোকদের কাজে লাগিয়ে বাসায় চলে এলো। ঘরে প্রবেশ করে দেখে ইরা ঘুমাচ্ছে। রাজ সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে বেডে এসে ইরাকে জড়িয়ে ধরল। এখন শান্তি লাগছে একটু। রাজ লোকটির বলা কথাগুলো ভাবতে লাগলো, খুনি একজন মেয়ে। আমার পাশে। ভাবতেই রাজের মুখে হাসি ফুটে উঠল। ইরার কপালে একটা চুমু খেয়ে ইরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল 6টা বাজে রাজের ঘুম ভাঙল। ইরাকে ঠিক করে শুয়ে দিয়ে রাজ ফ্রেশ হতে চলে গেল। তার কিছু ভালো লাগছে না, খুব চিন্তা হচ্ছে। রাজের এসব ভাবনার মাঝে ইরার ফোন বেজে উঠল। রাজ ফোনটি হাতে নিল এবং নাম দেখল। রোহানের নামটা উঠে আছে। রাজ কলটা রিসিভ করল না, ফোনকে পূর্বের জায়গায় রেখে দিয়ে ঘর থেকে বের হয়ে স্টাডি রুমে গেল। সে চেয়ারে বসে কালকে রাতের সেই বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে লাগল। দেখল একজন হুডি পরিহিত মেয়ে পালিয়ে যাচ্ছে। রাজ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলছে, কি ভেবেছিলে সিক্রেট কিলার, আমি তোমায় চিনতে পারবো না। তোমাকে আমি খুব ভালো করেই চিনি, আমার ইরাবতী। বলে রাজের মুখে হাসি ফুটে উঠল। হ্যাঁ, সেই সিক্রেট কিলারটা ইরা। সে তার পরিবারের খুনের বদলা নিতে দেশে এসেছে। আর রাজ এটা খুব ভালো করেই জানে। সে ইরার উপর সন্দেহ করত। ইরা চৌধুরী বাড়িতে ডেকোরেশন এর কাজে আসার আগে থেকে রাজ চিনত ইরাকে।
ইরাদের কোম্পানিকে কাজের অফার দেওয়া থেকে শুরু করে সবকিছু রাজের প্ল্যান ছিল। রাজ সবকিছু ভালো করে জানতে পেরেছে তুষার আর রোহানের কাছ থেকে, তাও তাদের বিয়ের একদিন আগে। তাই রাজ সিদ্ধান্ত নাই যে ইরাকে বিয়ে করবে। ইরা এখন ঘুমিয়ে আছে। রাজ সেটা দেখে নিশ্চিত হলো এবং রাজও ইরাকে আবার শুয়ে পড়ে। আজ ইরার ঘুম ভাঙল 9টার পর। ফোন বেজে উঠায় ইরার ঘুমের রেশ কাটল। ফোন হাতে নিল আর পাশে তাকিয়ে দেখল রাজ গভীর ঘুমে তলিয়ে আছে। ইরা কল রিসিভ করে বেকনিতে চলে গেল কথা বলতে। ম্যাম, আমার মনে হয় স্যার সবকিছু জানে আগুনার ব্যাপারে। রোহান: আমারও তাই মনে হচ্ছে। ইরা: কি করবেন এখন? রোহান: কিছুই না, মিস্টার চৌধুরী কি করেন সেটাই দেখব। ইরা: আচ্ছা ম্যাম। রোহান: রোহান আবার ইরাকে বলল, ম্যাম নিচে আসেন। ইরা যাচ্ছি বলে কল কেটে দিল। ইরা পেছনে ফিরতেই রাজের বুকের সাথে ধাক্কা খেল। রাজ ইরাকে জড়িয়ে ধরে বলল, এখন কোথাও যেতে হবে না, আমার কাছে থাকো। ইরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, মিস্টার চৌধুরী ছাড়ুন। এটা বেলকনি বেডরুম না, মানুষ দেখতে পাবে, ছাড়ুন। ইরার কথা শুনে রাজ ইরাকে কোলে তুলে ঘরে নিয়ে এসে বেডে শুইয়ে দিল। রাজ বলল, নিয়ে এসেছি বেডরুমে, এখন আদর করব। ইরা কিছু বলবে তার আগেই রাজ ইরার ঠোঁট জোড়া দখল করে নিল। কিছুক্ষণ পর ইরা রাজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বেড থেকে নামল আর বলল, দিন যাচ্ছে আর অসভ্য হচ্ছেন আপনি। কাবার্ড থেকে জামা নিয়ে রাজের সামনে গিয়ে আবার বলল, আজ কুহেলিকা আপুর বিয়ে মাথায় আছে আপনার? রাজ কিছু না বলে চুপ করে বসে আছে বেডে আর চোখ গরম করে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা বলল, এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই। আজ অনেক কাজ বিয়ে বাড়িতে। রাজ ইরার হাত ধরে টেনে নিয়ে নিজের কোলে বসালো আর ঘাড়ে মুখ গুজে দিল। ইরার হাত থেকে জানা কাপড় পরে গেছে। ইরা রাজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাজ বলল, তুমি এরকম কেন? কি রকম? ইরা: অদ্ভুত। রাজ: অদ্ভুতই তো, তা না হলে আপনার মতো গুন্ডাকে বিয়ে করতাম। ইরা: আমি গুন্ডা না রাজ, ও তাই একটা খুনি, ঠিক বলিনি। ইরা: রাজ ইরার ঘাড় থেকে মুখ তুলে চোখ ছোট ছোট করে বলল, তুমিও তো। মানে? ইরা: এই আমার মনকে খুনের হুমকি দিয়ে নিজের কাছে বেঁধে রেখেছ। রাজ: ছাড়ুন তো, ছড়ুন, ফ্রেশ হতে দেন। ইরা: রাজ ইরার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আবার ঘাড়ে মুখ গুজে দিল আর বলল, আমাকে রেখে চলে যাবে না তো কোনোদিন? ইরা রাজকে জড়িয়ে ধরে বলল, না, কখনো না। যে কোনো পরিস্থিতিই আসুক আমি আপনার সাথে থাকব, কথা দিলাম। আমিও কথা দিলাম আমার ইরাবতীকে সব সময় পাশে থাকব। সবার নজর থেকে রক্ষা কবর, সব বিপদ থেকে আগলে রাখব। রাজ: রাজ আর ইরা দুজনে ফ্রেশ হয়ে নিচে আসলো। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ পরিবারের সবাই একসাথে বসে খাবার খেল। দুপুর 12টা বর এসেছে। বরের কাছ থেকে টাকা নিবে তাই বরকে গেটে আটকে রেখেছে। কুহেলিকা সকাল থেকে কান্না করেই যাচ্ছে। বিয়ে পড়ানোর সময় আরো বেশি কান্না করছে। কান্না করাটাই স্বাভাবিক, একটা মেয়ে নিজের বাবা মাকে পরিবারকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়, এটাই তো অনেক বড় ব্যাপার। রাত 7টা বাজে কুহেলিকার বিদায়ের সময়। বাসার সকলে কান্নায় ভেঙে পড়েছে। কুহেলিকাকে বিদায় দেওয়া হলো। ইরা সবাইকে সামলাচ্ছে, সে নিজেও কান্না করছে। কুহেলিকাকে বিদায় দিয়ে সবাই ঘরে চলে গেল বিশ্রাম নিতে। রাতে কেউ খাবার খাবে নাকি ঠিক নাই। রাত 12টা বেজে গেছে, সবাই প্রায় কিছু খেয়ে ঘরে চলে গেল ঘুমাতে। ইরা কিছু খায়নি তাই রাজ তার জন্য খাবার নিয়ে এলো ঘরে। রাজ ইরাকে বেডে বসিয়ে দিল আর বলল, আগে খাবার খাবে তারপর ঘুমাবে। ইরা ঘুম ঘুম কণ্ঠে বলল, আমি খাবো না, ঘুম পাচ্ছে খুব। রাজ ইরার কোনো কথা না শুনে জোর করে খাবার খাইয়ে দিল। 6 মাস কেটে গেছে। ইরা আর রাজের সংসার খুব ভালো করেই যাচ্ছে। রাজ অফিস আর গাং নিয়ে ব্যস্ত থাকে এবং ইরা তার কাজ। আপাতত এই কয় মাসে কোনো ঝামেলা হয় নাই। রাজ অফিসে যাচ্ছে, গাড়ি ড্রাইভ করছে, সেই সময় রাজের ফোনটা বেজে উঠল। রাজ কল রিসিভ করে স্পিকারে দিল। কে কল করেছে জানো না? অপরিচিত নাম্বার। রাজ কল রিসিভ করে কিছু বলবে তার আগেই লোকটি বলল, কিছু ছবি পাঠাচ্ছি দেখে নিয়েন, বলে কলটি কেটে দিল। রাজ অবাক হয়ে গেল যে লোকটা কিসের ছবির কথা বলছে। একটু পর রাজের ফোনে একটা মেসেজ আসলো।
মেসেজটি দেখে রাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজ রাস্তার পাশে গাড়ির ব্রেক কষল। একটু পর আবার একটি মেসেজ এলো। মেসেজে একটা রেস্টুরেন্টের ঠিকানা ছিল। আর লেখা ছিল এখানে আসলে আপনাকে সব কথা বলল। আর টেবিল নং দেওয়া ছিল। রাজ সময় নষ্ট না করে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে রাজ তার জন্য বরাদ্দকৃত টেবিলে গেল এবং দেখল একটা ছেলে বসে আছে। রাজকে দেখে ছেলেটি উঠে দাঁড়ালো এবং রাজকে বসতে বলল। রাজ বসতেই ছেলেটি বলল, হাই, আমি আভিয়ান। আর আমি আপনাকে খুব ভালো করেই চিনি। সেটা তো বুঝাই যাচ্ছে। এইগুলো ছবি আপনি আমাকে পাঠিয়েছেন? রাজ হুম ছোট্ট করে উত্তর দিল আভিয়ান। রাজ পুনরায় আভিয়ানকে জিজ্ঞেস করল, আপনার সাথে ইরার সম্পর্ক কি? অনেক স্পেশাল। আভিয়ান, মানে? রাজ, আপনি বুঝছেন না আমি কি বলতে চাইছি। একটু থেমে আবার বলল, আমরা প্রেমের সম্পর্কে ছিলাম, ইভেন এখনো আছি। রাজ একটু চেঁচিয়ে বলল, কি বলতে চাইছেন আপনি? ইরা আপনাকে ভালোবাসে বলে হাসতে লাগল। আভিয়ান চোখ ছোট ছোট করে রাজকে জিজ্ঞেস করল, বিশ্বাস হচ্ছে না? আপনি ইরার সম্পর্কে সবকিছু জানেন? আমার বিয়ে করা বউ ইরা আর আমি কিছু জানবো না, এটা কি হতে পারে বলুন? রাজ থেমে আবার বলল, ইরার থেকে দূরে থাকবেন, এটাই আপনার জন্য ভালো হবে। বলে উঠে চলে গেল। আভিয়ান রাগে ফুঁসছে আর বিড়বিড় করছে, আমার জিনিস আমি আমার কাছেই রাখব। রাজ নিজের কেবিনে বসে আছে, সাথে তার পিয়েও। রাজের পিয়ে সোহান রাজকে বলল, স্যার মিটিং এর সময় হয়ে গেছে। তুমি যাও, আমি যাচ্ছি। রাজ সোহান আচ্ছা স্যার বলে কেবিন থেকে বের হয়ে গেল। রাজ কিছুক্ষণ বসে মিটিং এ চলে গেল। রাজ মিটিং শেষ করে কেবিনে এলো, কিন্তু তার ভালো লাগছে না। রাজ ফোন হাতে নিয়ে সোহানকে কল করল কেবিনে আসার জন্য। স্যার আসবো? সোহান, এসো। রাজ রাজ আবার বলা শুরু করল, আমি বাসায় যাচ্ছি, তুমি অফিসে সবকিছু সামলিয়ে নিও আর বাবাকে বলো আমি বাসায় গেছে। ঠিক আছে স্যার। সোহান, আচ্ছা যাও। রাজ সোহান বিনা ব্যাকে কেবিন থেকে চলে গেল। রাজ কিছুক্ষণ বসে থেকে রওনা দিল বাসার উদ্দেশ্যে। ইরার কোনো কাজ নেই। বাসায় সারাদিন বসে থাকা আর ফোন স্ক্রোল করা। শাশুড়িরাও কোনো কাজ করতে দেই না। ইরার শাশুড়ির ভাষ্যমতে সার্ভেন্ট তো আছেই, তাকে কেন কাজ করতে হবে? আর রাজ তো বাহিরে কোনো কাজ করতে দেবে না। এ নিয়ে ইরা আর রাজের অনেক কথা কাটাকাটি হয়েছে। ইরার কথা রাজ শুনেইনি, ইরাকে সে বাহিরের কোনো কাজ করতে দেবে না, এই কথায় রাজের শেষ কথা। কি আর করার, ইরা কোম্পানির কাজটা ছেড়ে দিল। রাজ অফিস থেকে এসে ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখে ইরা সোফায় বসে আছে। ইরা কারো প্রবেশ টের পেয়ে সামনে তাকালো। দেখল রাজ এসেছে, তাই উঠে দাঁড়ালো। রাজ সিঁড়ির কাছে যেতে ইরাকে বলল, ইরা কফি নিয়ে এসো। ইরা আচ্ছা বলে রান্নাঘরে গেল কফি বানানোর জন্য। রাজ রুমে এসে কোটটাই খুলে কাবার্ড থেকে জামা নিয়ে শাওয়ার নিতে চলে গেল। ইরা কফি নিয়ে রুমে আসে, দেখে রাজ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দে ইরা বুঝল রাজ ওয়াশরুমে গেছে। তাই কফির কাপটাটি টেবিলে রেখে দিল আর বেডে বসে রাজের জন্য অপেক্ষা করছে। তখন রাজের ফোনে একটা মেসেজ আসে। ইরার কৌতূহল হলো কি মেসেজ আসছে ওটা দেখার জন্য, তাই সে ফোনটা হাতে নিল। ইরা মেসেজ দেখা মাত্র তার মাথায় আগুন জ্বলে গেল। সে ওই মেসেজ ডিলিট করে রাজকে জোরে করে বলল সে ড্রয়িং রুমে যাচ্ছে। ইরা রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। ইরা ছাদে গিয়ে রোহানকে কল করল। 3 বার রিং হওয়ার পর রোহান কল রিসিভ করল। ইরার এমনিতেই মাথায় রক্ত চড়ে আছে, তার মধ্যে রোহান কল দেরিতে রিসিভ করার জন্য আরও রেগে গেল। ইরা রোহানকে ধমক দিয়ে বলল, কল রিসিভ করতে এতক্ষণ লাগে? সরি ম্যাম, আসলে কাজ করছিলাম তাই। রোহান, আভিয়ান এসেছে জানো সেটা? ইরা রোহান আমতা আমতা করতে করতে বলল, হ্যাঁ ম্যাম জানতাম। বলো নাই কেন আগে? ইরা ইম্পর্টেন্ট মনে হয়নি তাই বলি নাই। সরি ম্যাম। রোহান, তোমা। ইরা ইরাবতী। রাজের ডাকে ইরা চমকে উঠল আর কল কেটে দিল। ইরা নিজেকে স্বাভাবিক করে পেছনে তাকালো। রাজ তাকে জিজ্ঞেস করল, তুমি ছাদে কি করছো? তুমি তো বললে ড্রয়িং রুমে যাবে। এমনিই এসেছিলাম। ইরা মেকি হাসি দিয়ে বলল, আচ্ছা নিচে চলো। রাজ, হুম চলুন। ইরা
রাজ ওয়াশরুম থেকে বের হয়ে কফি খেতে খেতে ড্রয়িং রুমে এসে রাজিয়াকে জিজ্ঞেস করেছিল ইরা কোথায়, তার মায়ের কাছ থেকে না জানতে পেরে ছাদে গেছিল। বিকেল 4টা। রাজের কিছু বন্ধু কল করেছে তাই সে তাদের সাথে দেখা করতে গেছে। আর ইরা এই সুযোগে তার রোহানকে কল করে আভিয়ানকে তার ডেরায় নিয়ে আসতে বলে। ইরা তুষারকে সাথে নিয়ে তার শাশুড়িকে মার্কেটের নাম দিয়ে বাড়ি থেকে বের হয়েছে। আভিয়ানকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে ইরার লোকেরা। আভিয়ান চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলছে, কিন্তু সকলে তার কথা না শোনার ভান করে নির্লিপ্ততা ভাবে দাঁড়িয়ে আছে। বেশ কিছু সময় পর ইরা আর তুষার তাদের ডেরায় এলো। ইরা চেয়ার টেনে আভিয়ানের সামনে বসল। আভিয়ান ইরাকে দেখে কিছুটা ভয় পেল, কারণ আভিয়ান জানে ইরা রেগে গেলে কি করতে পারে। আভিয়ান ইরাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আমাকে এখানে কেন নিয়ে এসেছো আর বেঁধে রাখা হয়েছে কেন আমাকে? বলছি উত্তেজিত হচ্ছ কেন? ইরা। আভিয়ান চুপ করে আছে। ইরা আবার বলতে লাগলো, আমার সংসার ভাঙার খুব শখ না তোর? আমাকে পেতে চাস? বাহ, অনেক সাহস তো তোর। আভিয়ান কিছু বলার আগে ইরা আভিয়ানের গালে চড় বসিয়ে দিল। তারপর চুল মুঠি করে ধরে আবার বলল, তোকে এখন কে বাঁচাবে? ইরার কথা শুনে আভিয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইরা আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে। না তা বললে তো শুনবো না। অনেক দিন ধরে এই হাতে কেউ মরেনি, আজকে তুমি মরবে। ইরা, কি ভেবেছিলি জানতে পারবো না যে তুই এ দেশে এসেছিস, আর আবার আমার বোনের উপর নজর দিচ্ছিস আর সংসারও ভাঙতে চাইছিস? তোকে কিভাবে ছাড়ি বলতো? ইরা, কাজ শুরু কর। তুষার। আভিয়ান ইরার কাছে বারবার বলছে তাকে ছেড়ে দিতে, কিন্তু ইরা আভিয়ানের কোনো কথাই শুনছে না। ইরা তার রোহানকে বলল, ওর মুখ বেঁধে দাও। ওকে ম্যাম। রোহান। রোহান একটা কাপড়ের টুকরো দিয়ে আভিয়ানের মুখ বেঁধে দিল। ইরা কিছু একটা ভেবে রোহানকে বলল আভিয়ানের শার্টের বোতাম খুলে দিতে। রোহান ইরার কথা মতে আভিয়ানের শার্টের বোতামগুলো খুলে দিল। ইরা তার আরেকজন লোককে ইশারা করল কিছু একটা নিয়ে আসতে। লোকটি ইরার কথা মতে কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে এলো এবং ইরার হাতে দিল। ইরার হাতে লোকটি একটা কাচের বোতল দিয়েছিল। ইরা আভিয়ানের সামনে গিয়ে বোতলটি দেখিয়ে বলল, এটা কি জানিস? একটু থেমে আবার বলল, থাক, বলতেও হবে না আর জানতেও হবে না, যখন গায়ে পড়বে তখন বুঝতে পারবি। বলে হাসতে লাগল। আভিয়ান ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। তা দেখে ইরা বলল, কোনো লাভ নেই। বলে আভিয়ানের দিকে বোতলে থাকা তরলটি ছুঁড়তে যাবে, ঠিক তখনই পেছনে থেকে কেউ ইরার হাতে থাকা বোতলটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেই। ইরা আর তুষার পেছনে ফিরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ রাজ দাঁড়িয়ে আছে। আর রাজি ইরার হাত থেকে বোতলটি নিয়ে ফেলে দিয়েছিল। রাজ ইরার কাছে এসে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমার না। আর আপনি বোতলটা ফেলে দিলেন কেন? ইরা, তুমি ওর শরীরে এসিড ছুড়বে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তাই না? রাজ। ইরা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। রাজ আবার বলা শুরু করল, আভিয়ানকে ছেড়ে দেবে আর আমার সাথে এক্ষুনি বাসায় যাবে। ইরা রাজকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন আমি এখানে আছি? বাসায় গিয়ে সব বলবো। রাজ, না, আপনি এক্ষুনি বলবেন। ইরা। ইরা কিছুক্ষণ থেমে আভিয়ানের কাছে গিয়ে রাজের উদ্দেশ্যে বলবো, আমি তো একে যেভাবেই হোক মারবই আর আমাকে কেউ আটকাতে পারবে না। এবার আভিয়ানকে আঙ্গুল দেখিয়ে বলল, আমিও দেখব তোকে আমার হাত থেকে পরেরবার কে বাঁচায়। আমার সংসার ভাঙার খুব ইচ্ছে, তাই না? তারপর রোহানকে বলল, একে ছেড়ে দাও। রাজ ইরাকে নিয়ে ডেরা থেকে বেরিয়ে এলো আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছানো পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই। রাজ, ইরা আর তুষার বাসায় এসে যে যার ঘরে চলে গেল। ইরা ঘরে প্রবেশ করতেই রাজকে জিজ্ঞেস করল, আপনি জানলেন কিভাবে আমি আভিয়ানকে তুলে নিয়ে গেছি? তোমার উপর আমার সবসময় নজর থাকে। কখন কি করছো, কোথায় যাচ্ছ সব আমি জানি। রাজ, সেটাই তো জানতে চাইছি, কিভাবে? ইরা, সেটা তোমার না জানলেও চলবে। রাজ। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে রাজ ফ্রেশ হতে চলে গেল। আর ইরা জিজ্ঞাসু দৃষ্টিতে রাজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কয়েক মাস কেটে গেল। রাজ ইরার সংসার খুব ভালোভাবে কাটছে। শুক্রবার সকালে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আর ছোটরা টিভি দেখতে ব্যস্ত। করণ বাসার ছোটরা আগে খেয়েছে।
বাসায় সকলেই অনেক খুশি, কারণ তাদের বাড়ির বড় বৌমা প্রেগন্যান্ট। ইরা মা হতে চলছে। ইরার মা হবার খবর সবাই জানতে পেরেছে আভিয়ানকে আটকে রাখার ঘটনার দিন। তারা যখন বাসায় ফ্রেশ হয়ে নিচে নামছিল তখন ইরার শরীর খারাপ হয়ে যায়। সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন তারা ইরাকে নিয়ে হসপিটাল যায়। তখন তারা জানতে পারে ইরা মা হতে চলছে। ইরার এখন 8 মাস চলছে। রাজ ইরার খুব যত্ন করে। আবার ইরা ছেলে মানুষই করলে বোকাও দেয়। তারা সবাই টিভি দেখতে দেখতে খবরের চ্যানেলে দেয়। তারা খবরটা দেখে আঁতকে ওঠে। টিভির সাউন্ড জোরে হবার কারণে বাসার সকলে খবরটা শুনতে পায়। খবরটা হলো আভিয়ানকে খুন করা হয়েছে, আর খুব নৃশংসভাবে। তার মাথা বাদে পুরো শরীর এসিড দ্বারা পুড়ে ফেলা হয়েছে। আর আভিয়ানের কপালে লেখা ছিল সিক্রেট কিলার। রাজের বাবা খাবার খেয়ে ওঠে সোফায় বসে আর বলল, কে এই সাইক যে এভাবে মানুষ মারছে? রাজের দিকে তাকিয়ে বলল, রাজ তুই এসবের কিছু করেছিস নাকি? রাজ বলল, বাবা আমি ক্রিমিনাল ছাড়া মানুষ খুন করি না, সেটা তুমিও জানো। আর আমার পিঠ পেছনে কে এসব করছে সেটাও ধরতে পারছি না, আর এখন তো তোমার বৌমার খেদমতো করতেই দিন যায়। আচ্ছা হয়েছে, আর কিছু বলতে হবে না। আরমান। সেটা দেখে রাজ ইরার কাছে চলে যায়, সাথে তুষারও। রাজ ঘরে এসে দেখে ইরা ফোন স্ক্রোল করছে। রাজ ইরার কাছে এসে বসল আর তুষার সোফায় বসে পড়ল। রাজ ইরাকে জিজ্ঞেস করল, খবর পেয়েছ? ইরা ফোনে চোখ রেখেই বলল, কিসের? ইরা। তুষার উত্তরে বলল, আভিয়ানের। ইরা ছোট করে উত্তর দিল, হুম। রাজ ইরাকে কিছুটা ধমক দিয়ে বলল, আমি তোমাকে বারণ করেছিলাম ইরা, আভিয়ানকে কিছু না করতে। তাও তুমি আমার কথা শুনলে না। ইরা ফোন রেখে রাজকে বলল, আমি কিছু করি নাই। কাকে দিয়ে খুন করিয়েছ সেটা বলো। রাজ। আরে আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি আভিয়ানকে কিছু করি নাই। ওকে কে বা কারা মেরেছে আমি সত্যি জানি না। আপনি তুষারকে জিজ্ঞেস করুন, আমি যা কিছু করি ওকে বলেই করি, আর লোক ওই ঠিক করে দেই। আর রোহানকেও জিজ্ঞেস করতে পারেন, ও তো আমার সহকর্মী। ইরা। তুমি সত্যি কিছু করো নাই? রাজ। আপনি তো সবসময় আমার সাথেই ছিলেন, তাও বিশ্বাস করতে পারছেন না? ইরা। ইরা কথাটা বলে কান্না করতে লাগলো, সেটা দেখে রাজ ইরাকে কিছু আর বলতে পারল না। তুষার বলল, ভাইয়া বাদ দাও, ইরা যদি খুন করাত তাহলে আমাকে বলতো, আর তোমার কাছে তো ইরার কোনো কথা গোপন থাকে না। ইরা তাদের কথার মধ্যে বলল, আমার ঘুম পাচ্ছে। রাজ ইরার কপালে একটা কিস পরে বলল, ঘুমাও, আমি আসছি একটু পর। ইরা হুম বলে শুয়ে পড়ল। আর রাজ ও তুষার নিচে চলে গেল। তারা ঘর থেকে বের হতেই ইরা একজনকে কল করল, আর সেই কাঙ্ক্ষিত মানুষটি সঙ্গে সঙ্গে কল রিসিভ করল। ইরা তাকে বলল, থ্যাঙ্কস সিক্রেট কিলার। সে বলল, হ্যাপি। ইরা বলল, ইয়েস বলে কলটা কেটে দিল। আর ঘুমিয়ে পড়ল। সমাপ্ত।